রাজধানীর সড়কে এমন চিত্র নিয়মিত। এক বাস আরেক বাসকে আড়াআড়িভাবে আটকে রেখে যাত্রী তুলছে। এতে প্রায় সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য প্রায় ৩ বছর আগে বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা চালু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে সেসব রুটে অন্য কোম্পানির বাস চলার কারণে পাইলট প্রকল্পটি খুব একটা আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজধানীতে চলা সব বাসকে ঢাকা নগর পরিবহনের অধীনে আনতে যাচ্ছে ডিটিসিএ। ঢাকা নগর পরিবহনের অধীনে ৪২ রুটে বাস চালানোর জন্য বিভিন্ন কোম্পানি থেকে আবেদন নিচ্ছে সংস্থাটি। করা হয়েছে একটি কমিটি। যাচাই বাছাই শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা কোম্পানি যখন একটা রুটে চালাচ্ছে তখন ওই রুটে যেন অন্য বাস যখন ঢোকে তখন ওই রুট কোম্পানিটা কিন্তু লস করে। এই জন্য এইটা একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমরা প্রায় ৮০টির মতো কোম্পানির দরখাস্ত পেয়েছি। তো একটা কমিটি এরা বসে যারা যোগ্য সেরকম কোম্পানিগুলো যাতে বাস রুট অপারেট করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পাইলট প্রকল্পে অনেক ঘাটতি ছিল, ফলে এবার সেসব কাটিয়ে উঠতে হবে ডিটিসিএ-কে। তৈরি করতে হবে বিজনেস মডেল। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সড়কে বিশৃঙ্খলা কমে আসবে। আমি বলবো এবার যেন আসলে প্রস্তুতিটা পরিপক্ক হয়। এখানে ভালো মানের বাসের পাশাপাশি পুরো ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। শুধু বাস না, যারা বাসের মালিক আছে তাদের ইকোসিস্টেমের মধ্যে রেখেই চিন্তা করতে হবে। বিজনেস মডেলটা এখানে খুব পরিপক্ক হতে হবে, যাতে করে যারা এখন বাসের সাথে ব্যবসা করছেন, যারা মালিক আছেন, তারা যেন ওই কনফিডেন্সটা পায় যে এখানে আসলে প্রফিট হবে। ঢাকা নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা রাখতে যাচ্ছে ডিটিসিএ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন। ছররা গুলি লাগে ২ চোখ, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায়। ৩ মাসে কয়েক দফায় অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। হঠাৎ করে পুলিশের হামলা, তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই। তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে। ছেলের চোখের চিকিৎসায় বাবা লিটন মিয়া এরই মধ্যে বিক্রি করেছেন তার অটোরিকশাটি। তবে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। যা কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বারাত করছি এখান থেকে আমার আত্মীয় স্বজন থেকে। এরই মধ্যে মেহেদের চিকিৎসা এবং তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সর্বোচ্চ চেষ্টা করে চাচ্ছি যে ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, ইভেন কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন। তার পায়ে ১৫৪টির বেশি ছররা গুলি লাগে। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। আরও ভিতরে স্প্রিন্টার আছে, ওইগুলো বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। ময়মনসিংহ চিকিৎসা নিতে হবে আমার। নুরুল আমিন ময়মনসিংহের গফরগাঁয়ের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিনি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরেই মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের অনেক এলাকা। ভোর রাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় সূর্যের তেজ কমতে শুরু করেছে। কমছে দিন ও রাতের তাপমাত্রাও। হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত চেকে বসতে পারে অচিরেই। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বিভিন্ন জেলায়। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত ৯টার দিকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই হত্যা চেষ্টার ঘটনায় মামলাটি করেন সজীব নামের এক ব্যক্তি। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো সাধারণ সম্পাদক। তার নামে একাধিক মামলা রয়েছে।
মাস দুয়েক আগে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়রপাড়ায় অফিস খোলে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম। স্থানীয়দের কয়েকজনকে চাকরি দিয়ে এলাকার খেটে খাওয়া লোকজনকে ঋণ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তবে শর্ত দেওয়া হয় ঋণের 10% টাকা সঞ্চয় হিসেবে জমা দিতে হবে। ঋণের আশায় সঞ্চয়ের টাকা জমা দেন 2 শতাধিক মানুষ, কিন্তু ঋণ দেওয়ার তারিখে গিয়ে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের অফিসে তালা দেখেন তারা। আমার বাড়ির পাশে আবার কিন্তু হইলো এনজিও খুলিছে ভাই, আইসি ওরা বসতি কি ভালো, তো এই কারণে আমরা বিশ্বাস করেছি। কিন্তু আমার যে এরামই ধোকা দিয়ে চলে যাবি, খুব কষ্টের বিষয়, আমরা গরিব মানুষ। আমরা ধরেন এমনি ক্ষতিগ্রস্ত, আমরা যে আবার কোর্টে যাব, কোর্টে যায় যে আবার টাকা খরচ করবো, সেরকম সামর্থ্য আমাদের নাই। সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের কর্মকর্তারা লাপাত্তা হলেও আমানতকারীদের ক্ষোভের মুখে নতুন যোগ দেওয়া কর্মীরা। জব বলেন দেবো বলে নিয়ে এসছি, আমি তো 4 দিন অফিসে আসছি, মানে এখানে আমারও খারাপ লাগছে যে এটা ধোকা দিচ্ছে আর কি। এদের এমন বিচার হোক যেন এইটা আমার কোনো ভুক্তভোগী আর কেউ কোনো সিটার পাল্লায় না পড়ে। এমন প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রথম থেকে প্রতিরোধ করতে পারলে ভালো হতো, এবং তাদের একটা বিধি নীতিমালার ভিতরে তারা এটা আছে কিনা, তারা রেজিস্ট্রেশন নিয়ে এটা সমাজে এই ধরনের লোন নিচ্ছে অথবা দিচ্ছে কিনা, এইগুলো মনে হয় প্রশাসনের নজরদারিতে থাকা উচিত। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যে বিষয়টা আমাকে আগে বললো, কিন্তু আমি ব্যবস্থা নিতে পারতাম যে তাদের সন্দেহ হচ্ছে, তারা কিছু জানতো না বা সন্দেহ করেনি, তাদের ব্যবহার ভালো লাগছে, তাদেরকে আমি প্রয়োজনে আইনি পরামর্শ দিয়েছি, এবং তারা যদি লিখিত অভিযোগ দেয় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতারক চক্রকে খুঁজে বের করে শাস্তির পাশাপাশি সঞ্চয়ের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।